নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্রা চক্রবর্তী। কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়েই থমকে দাঁড়ালো সূর্যমুখী। ওর সামনে রাজদীপ দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সেই একই পোশাক, একই রকম চুলের স্টাইল, যেরকমটা ওই ঘরেই মাত্র দেখে এলো ও। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। বিস্ফারিত চোখে ও প্রায় চেঁচিয়ে উঠল, আপনি এখানে এলেন কি করে? তোমার জুতোর ছাপ ফলো করে? যাকে ওসব কথা পরে বলা যাবে, এখন ভট্টাচার্যি বাড়ি ফিরে চলো, নইলে সন্দেহ হবে ওনাদের। আপনি কি চান বলুন তো? চেঁচিয়ে উঠল সূর্যমুখী। ও ওপরের ঘরে তো আমি আপনাকে বন্ধ করে এলাম, তারপরও আপনি রাজবাড়ির বাইরে এলেন কি করে, তাও এত তাড়াতাড়ি? কি যা তা বকছো তুমি বলো তো? আমি আবার রাজবাড়ির কোন ঘরে গেলাম? এই তো সবে রাজবাড়ির সামনে এলাম, ঢুকতে যাব এমন সময় তুমি ছুটতে ছুটতে বেরিয়ে এলে, বলল রাজদীপ। আর তোমার জামা কাপড়ে এত ধুলো ময়লা লাগলো কি করে? আর অন্যায় বা কোথায়? আপনি আমাকে অবন্তীনগর কেন এনেছেন বলুন তো? কী উদ্দেশ্য আপনার? তোমার মাথাটা কি পুরোপুরি গেছে সূর্যমুখী? আমাদের কি উদ্দেশ্য তা তুমি জানো না? না, জানি না। আপনি ভুলেও আমার কাছাকাছি আসবেন না। দূরে যান, দূরে যান বলছি। সূর্যমুখী পাগলিনীর মতো ছুটে চলল গ্রাম্য মেঠো রাস্তা বরাবর। রাজদীপুর পেছনে প্রাণপণ ছুটতে লাগলো আর বলতে লাগলো, সূর্যমুখী পাগলামি করো না, দাঁড়াও, আমার কথা শোনো। আমি ছিলাম না রাজবাড়ির কোনো ঘরে, প্লিজ দাঁড়াও। কিন্তু সূর্যমুখী ওর কথা কানে তোলার প্রয়োজন বোধ করল না। দিগ্ভ্রান্তের মতো ছুটে চলল সমানে। মণি, হাঁক দিল রাজদীপ, তোমার পদ্মরাগকে অবিশ্বাস করো না। রাজদীপের কথায় হতবাক সূর্যমুখী ফিরে তাকালো। রাজদীপও নিজের কথায় নিজেই অবাক হয়ে গেল। উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে পড়ল হঠাৎ রাস্তার মাঝখানে। সূর্যমুখীর ভয়টা দ্বিগুণ হয়ে গেল। হতভম্বের মতো ছুটতে গিয়ে সামনে থাকা বটগাছটায় জোরে ধাক্কা খেল। কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল গাছতলায়। পরক্ষণেই হুঁশ ফিরল রাজদীপের। ও ছুটে গেল সূর্যমুখীর দিকে। বারবার হাঁক ডাক করেও জ্ঞান ফিরল না ওর। অনতি দূরে থাকা পুকুর থেকে কোনো রকমে জল এনে রাজদীপ ছিটিয়ে দিতে লাগলো সূর্যমুখীর চোখে মুখে। এবার জ্ঞান ফিরল সূর্যমুখী। ও চোখ খুলে রাজদীপকে দেখেই ভরকে গেল। আবার উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু মাথায় তুলতে পারল না। কপালের যন্ত্রণায় কাতর হয়ে উঠল। সূর্যমুখী আর পাগলামি না করে এবার ঠিক করে খুলে বলো তো, রাজবাড়িতে কি হয়েছিল? সূর্যমুখী চকিতে রাজদীপের কপালে আর হাত লক্ষ্য করল। না, কোথাও তো কোনো ক্ষত চিহ্ন নেই। যদি দোতলার ঘরে সেই যুবকটা রাজদীপই হতো, তবে তো রাজদীপের হাতের ক্ষত চিহ্নগুলো দেখতে পাওয়া যেত। নিজের ভুল বুঝতে পেরে ও বলে উঠল, আই এম সরি, ভেরি সরি রাজদীপ, ভেরি সরি। আমি শুধু শুধু আপনাকে ছি। ইটস ওকে সূর্যমুখী। ওর মাথাটা রাজদীপ নিজের কোলে নিয়ে বলল, এবার তুমি বলো তো কী ঘটেছিল? সূর্যমুখী হাঁপাতে হাঁপাতে কোনো রকমের সবটা বলল। কি? তুমি হুবহু আমার মতো একজনকে দেখলে, তাও আবার সেম ড্রেস, সেম হেয়ার স্টাইলে? এ তো ইম্পসিবল। সেটাই তো রাজদীপ, সেই জন্যই তো বাইরে আপনাকে দেখে আমি এতটা শিউরে উঠেছিলাম। ভাবলে আমি ঘরের ভেতর অজ্ঞান হওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যেই আমার জ্ঞান এসে গেল, আর সাথে সাথে হাত আর মুখের রক্ত মুছে নিয়ে আলোর স্পিডে তোমার সামনে এসে দাঁড়ালাম, তাই তো? হেসে ফেলল রাজদীপ। রাজবাড়ির গল্পগুলোকে বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছ আসলে, তাই যেখানে সেখানে হ্যালুসিনেট করছো। না রাজদীপ, আমি স্পষ্ট দেখেছি সেই লোকটাকে, ওর হাতের ছোঁয়া ভুলিনি আমি। যারা হ্যালুসিনেট করে সূর্যমুখী, তারা কেউই বোঝে না যে তারা হ্যালুসিনেট করছে। তুমি একটু শান্ত হও, আমার কথাটা একবার। রাজদীপের কথা শেষ হওয়ার আগেই সূর্যমুখী ওর বুকে মাথা রাখল। একটু আগে ঘটে যাওয়া দৃশ্যের ভয়াবহতার কথা ভেবে চোখে জল আঁকে ওর। কাঁদতে কাঁদতে বলল, আপনি আর কখনো আমাকে একা ছেড়ে দেবেন না রাজদীপ, সবসময় আমার সাথে থাকবেন প্লিজ। রাজদীপ ভয়ে কাঁপতে থাকা সূর্যমুখীর মাথায় হাত রাখল সস্নেহে। মনে মনে বলল, আমি তো সবসময় তোমার সাথেই থাকতে চাই সূর্যমুখী, তুমিই তো নিজেকে দূরে সরিয়ে নাও বারবার। মুখে বলল, তুমি বেকার ভয় পাচ্ছ সূর্যমুখী, তাও আবার এমন একজনকে ভয় পাচ্ছ যে এক্সিস্টই করে না।
সূর্যমুখী চোখের জল মুছে গম্ভীর গলায় বলল, যদি সবটাই মিথ্যে হবে তবে আমার চুড়িদারটা ছিল কী করে, আর ওড়নাটাই বা গেল কোথায়? তুমি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়েছিলে, তখনই হয়তো চুড়িদারটা ছিঁড়ে গিয়েছিল কোনোভাবে, আর ওড়নাটাও রাজবাড়িতেই খুলে পড়ে গেছে। হাসলো রাজদীপ। দেখো সূর্যমুখী, আমার মতো সেম চেহারার মানুষ এই গ্রামে দুজন ছিল। এক পদ্মরাগ, যে সম্ভবত আমার অতীত, আর অন্যজন অনুরাগ। সবাই বলে পদ্মরাগ আর রায়মণি মারা যাওয়ার পর জমিদারবাবুও মারা যান, আর তারপরেই রাজবাড়ির লোকেরা বাক্স প্যাটরা গুটিয়ে চলে যায় বাড়ি থেকে। অনুরাগও কোথায় যেন নিখোঁজ হয়ে যায়, তার মৃত্যুর খবর কিন্তু কেউ পায়নি আজও। সে যদি মরে গিয়ে না থাকে তো তাহলে তো আজ তার বয়স হবে 70-80 বছর। কোনোভাবেই সে আমার বয়সী হতে পারে না, তাই না? সে কথা তো ঠিক, কিন্তু যদি সেও কোনোভাবে মারা গিয়ে পুনর্জীবন লাভ করে আবার ফিরে এসে থাকে নিজের অতীতের খোঁজে, মানে যেমনটা আমরা এসেছি, যদি মেনেও নিই যে তোমার কথাই ঠিক, তবে সে এসব কথা কিভাবে জানলো যে আমরা ব্রজ কাকার বাড়িতে উঠেছি? আর তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছো, এই কথাটা তো বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয়। তাহলেও ওইটুকু সময়ের মধ্যে ঘর পরিষ্কার করে আলো জ্বালিয়ে অপেক্ষা করবে তোমার জন্য? না না সূর্যমুখী, হতেই পারে না, অসম্ভব। এতদিন আমার সাথে বা আমাদের সাথে যা যা ঘটেছে, তারপরেও আর অসম্ভব শব্দটা আমাদের মুখে মানায় রাজদীপ? শ্লেষের হাসি হাসলো। বুঝেছি, মানে ট্রমাটা এখনও কাটেনি। এসো আমার সাথে এসো। কোথায় যাব আমরা? ব্রজ কাকার বাড়ি? না, রাজবাড়ি। এসো। খেপেছেন? আপনার যাওয়ার হলে আপনি জানতো, আমি ওই আর মিস্ট্রিয়াস বাড়িতে গিয়ে ওই ভয়ানক লোকটার খপ্পরায় পড়তে চাই না। রাসিফ হালকা এসে সূর্যমুখীর হাতটা ধরল। এবার তো তুমি একা নও সূর্যমুখী, আমিও তো যাচ্ছি তোমার সাথে। যদি সে আসে, ও এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দেবো। এবার তো নিশ্চিন্তে চলো। বেশ, চলুন। রাজদীপ টর্চ নিয়ে এসেছিল সাথে, সেটাই জ্বালালো। একে অপরের হাত রেখে এগিয়ে চলল রাজবাড়ির দিকে। আবার সেই চেনা স্পর্শটা পেয়ে ভীষণ নিশ্চিন্ত হলো সূর্যমুখী। চারদিকে খুটখুটে অন্ধকার, কোথাও কোনো জনমানব নেই। তারই মধ্যে এগিয়ে চলেছে ওরা রাজবাড়ির দিকে, সঙ্গী কেবল টর্চের আলো। রাজবাড়ির সামনে আসতে আতঙ্কটা দানা বাঁধতে শুরু করলো সূর্যমুখীর মনে। আরও শক্ত করে রাজদীপের হাতটা ধরল। দুজনে পায়ে পায়ে ঢুকলো রাজবাড়ির ভেতর, কিন্তু ঢুকেই সূর্যমুখীর তো চক্ষুস্থির। দোতলা 3 নম্বর ঘরে কই এখন তো আর জ্বলছে না আলো, অথচ একটু আগেও তো। ওরা দুজন সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। 1 নম্বর আর 2 নম্বর ঘরে আগের মতোই তালা ঝুলছে, কিন্তু 3 নম্বর ঘরটাতেও অন্যান্য ঘরগুলোর মতোই তালা ঝুলছে, পুরনো জং ধরা তালা। বহুকাল ওই তালায় কেউ হাত দিয়েছে বলে মনে হচ্ছে না। ধুলো মাখা দরজার ফাঁক দিয়ে ওরা ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলো। না, এই ঘরটাও তো বাকি ঘরগুলোর মতনই অন্ধকার, কোথাও আলোর লেশ মাত্র নেই। শুধু তাই নয়, টর্চের আলোয় উঁকি দিয়ে যেটুকু বোঝা গেল, ঘরের ভেতরটা রাজবাড়ির দালানের মতোই নোংরা, ধুলো ঝুলে মাখামাখি। সূর্যমুখী যখন স্থবিরের মতো দাঁড়িয়ে আছে, রাজদীপ হেসে বলল, ওই দেখো। টর্চের আলো অনুসরণ করে সূর্যমুখী দেখে ঘরের দরজার অনতি দূরেই পড়ে আছে ওর ধুলো মাখা ছেঁড়া ওড়নাটা। দেখি থ হয়ে গেল সূর্যমুখী। রাজদীপ ওড়নাটা তুলে ঝেড়ে ঝুড়ে সূর্যমুখীর গায়ে জড়িয়ে দিল। ওড়নাটা তো ওই লোকটা খুলে ঘরের ভিতরেই ফেলেছিল, এটা ঘরের বাইরে এলো কীভাবে? কারণ কোনো লোকটোক ছিল না সূর্যমুখী। যদি থাকতোই, তবে তার কিছু একটা ফেলে যাওয়া জিনিস নিশ্চয়ই পাওয়া যেত। এত তাড়াতাড়ি সে পরিষ্কার করা ঘর আবার নোংরা করে তালা বন্ধ করে পালিয়ে যেতে পারতো না। তাও ঠিক, কিন্তু আমি এতটা ভুল দেখলাম। স্বাভাবিক সূর্যমুখী, এমনিতেই তোমার শরীর এখনও পুরোপুরি সুস্থ নয়, ডক্টর রেস্ট থাকতে বলেছে। আর যে মেডিসিনগুলো খাওয়ার কথা, সেগুলো তুমি তাড়াতাড়ি আনতে ভুলে গেছো। তার উপর ওইসব গল্প শুনেছ, ওগুলো কতটা সত্যি আর কতটা গাঁজাখুরি কে জানে, কিন্তু তোমার অবচেতন মন ওগুলোকেই ধ্রুব সত্যি বলে ভেবে নিয়েছে। সূর্যমুখীর কাঁধে হাত রাখলো রাজদীপ। দেখো, তুমি সারাদিন অনেক জার্নি করেছো, এবার তোমার প্রপার রেস্ট দরকার। কপালটাও কেটে গেছে তার মধ্যে, আর এখানে কোনো মেডিসিন শপও নেই যে তুলো আর ব্যান্ডেড কিনব। ব্রজ কাকার বাড়ি না ফেরা পর্যন্ত কিছু করার উপায় নেই। সূর্যমুখী কিছু বলল না, রাজদীপের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। একে অপরের হাত ধরে হেঁটে চলল ওরা ব্রজলালের বাড়ির দিকে, কিন্তু বাড়িতে ঢুকেই ওরা বেশ অবাক হয়ে গেল।
বারান্দাটা একেবারে অন্ধকার। পায়ে পারে বারান্দা পেরিয়ে বাড়ির ভেতর ঢুকে দেখে বসার ঘরে আলো জ্বলছে কেবল। বাড়ির সবকটি ঘরই অন্ধকার। সূর্যমুখী আর রাজদিক একে অপরে মুখ চাওয়াচাই করে ঢুকলো বসার ঘরে। বসার ঘরে একটা পুরনো সোফায় বসে আছেন ব্রজলাল আর কনক চাপা। একটু দূরে একটু চেয়ারে বসে আছে চামেলি। ওদের ঘরে ঢুকতে দেখেই ব্রজলাল গম্ভীর মুখে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তোমরা? আসলে কাকা, সূর্য মানে ফুল্লরা ওই পশ্চিমের মাঠের দিকে গিয়েছিল, আমি ওকে খুঁজতে পেলাম ওখানে। ও, তা সূর্যমুখী, তোমার জামা কাপড় এমন নোংরা হলো কী করে? আসলে মাঠের মধ্যে পড়ে গিয়েছিল তো, তাই জলকাদা গায়ে লেগে এই অবস্থা। পরক্ষণে চমকে উঠল রাজদীপ। সূর্যমুখী কেন? ওর নাম তো ফুল্লরা। আর মিথ্যে বলতে হবে না রাজদীপ, আমরা জেনে গেছি তোমাদের আসল পরিচয়, গম্ভীর গলায় বললেন কনক চাপা। একটু আগেই কলকাতা থেকে এসেছিলেন রুদ্র রায়চৌধুরী, পুলিশ নিয়ে এসেছিলেন উনি। ওনার কাছে খবর ছিল ওনার বড় ছেলে রাজদীপ একটি মেয়ের সাথে পালিয়ে এসেছে এই গ্রামে, বললেন ব্রজলাল। এরপরেই তোমাদের দুজনের ছবি দেখালেন ওনারা। সবটা শুনে মুখ শুকিয়ে গেল রাজদীপের। সূর্যমুখী মাথা হেট করে দাঁড়িয়ে রইল। ভয়ের কোনো কারণ নেই, বললেন ব্রজলাল। গায়ের অল্প শিক্ষিত মানুষ হতে পারে, কিন্তু মানুষ চিনতে ভুল হয় না মা। চুলগুলো তার এমনি এমনি পাকেনি। তোমরা আমাদের মিথ্যে বলেছ ঠিকই, কিন্তু এটুকু বুঝেছি যে তোমরা অসৎ নও। কিন্তু রুদ্র রায়চৌধুরীকে একজন অহংকারী শহরে বড়লোক ছাড়া আর কিছুই মনে হয়নি আমার। তাই উনি টাকা লোভ দেখানো সত্ত্বেও তোমাদের কথা বলিনি আমি ওনাকে। উনি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার জিজ্ঞেস করলেন যে তোমাদের আমি এই গায়ে দেখেছি কিনা, কিন্তু সব প্রশ্নের উত্তরেই না বলেছি আমি, বললেন ব্রজলাল। তোমরা সম্পূর্ণ অচেনা মানুষ হওয়া সত্ত্বেও তোমাদের আমরা বিশ্বাস করেছি, নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছি। কিন্তু তার বদলে যে আমারও কিছু চাই তোমার কাছ থেকে। হ্যাঁ কাকা, বলুন না। তোমরা তো ফুল্লরা দীপাঞ্জন নও, তোমাদের আসল নাম সূর্যমুখী আর রাজদীপ। কিন্তু তোমরা এই গ্রামে এসেছো কেন? আর তোমরা কি সত্যিই বিবাহিত? যদি তাই হয় তবে সূর্যমুখীর কপালে সিঁদুর আর হাতে শাখা পলা ছিল না কেন? আপনি যখন সবটাই জেনে গেছেন কাকা, এরপর আর লুকানোর কোনো অর্থ নেই। মুখ চাওয়াচাই করলো রাজদীপ আর সূর্যমুখী। হয়তো সবটা অবিশ্বাস মনে হবে, তবুও সবটা খুলে বলবো আমরা, কিচ্ছু গোপন করব না। ওরা এতদিন ধরে দেখে আসা সব স্বপ্ন একদম শুরু করে এইমাত্র রাজবাড়িতে যাওয়া পর্যন্ত সবটা খুলে বলল। শুনে অবাক হয়ে গেলেন। এই জন্যই তুমি রাজবাড়ির ইতিহাস শুনে ওরকম ছটফট করছিলে, কারণ সবটাই তোমার জীবনের গল্প। হ্যাঁ কাকিমা, আপনাদের বলা কথাগুলো কোনো রূপকথা নয়, বরং জলজান্ত বাস্তব আমাদের অতীত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর গল্পের পরবর্তী অংশ জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং গল্পটি শোনো।